নারী কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে। আমাদের দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে আমাদের এক নারী কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে এবং তার গায়ে হাতও তোলা হয়েছে। বেশ কিছু জায়গায় আমাদের ব্যানারগুলো, ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আমিরাবাদ ইউনিয়নে আমরা দেখলাম, সচান্দিয়াতে দেখলাম, আমাদের দাগনভূঞার দুর্ভুখাতে দেখলাম, আরও বেশ কয়েক জায়গায় আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি। কোনো কোনো জায়গায় আমরা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগও করেছি। সেগুলো চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে আছে এবং আমরা কোনো কোনো জায়গায় আমাদের প্রতিপক্ষ প্রার্থীর বক্তব্যে আমাদের মধ্যে সংশয় আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে সোনাগাজী পৌরসভার একটা মিটিংয়ে তিনি বক্তব্য দিয়েছেন, তিনি বেঁচে থাকতে জামায়াত ইসলামীকে কখনো ক্ষমতা আসতে দেবেন না। ওনার এই বক্তব্য এবং একজন মেম্বারও হতে দেবেন না। আমি সাংবাদিকদের মাধ্যমে আজকে জনগণের কাছে এই প্রশ্নটি রাখতে চাই, এই বক্তব্য কি আসলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক না হুমকি? আমরা জানি না ওনার কি ক্ষমতা আছে, কতটুকু ক্ষমতা আছে, ওনার কাছে কি মেকানিজম আছেন, অথবা উনি কোথায় কি করেছেন যে এই ক্ষমতা প্রয়োগ করে আদৌ তার কাছে ওনার কাছে এই ক্ষমতা আছে কি না। তেমনি বেঁচে থাকতে জামায়াত ইসলামীকে ক্ষমতা আসতে দিবেন না, একজন মেম্বার চেয়ারম্যান হতে দিবেন না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করি প্রশাসন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন। আপনারাও জনগণের কাছে সে কথাগুলো তুলে ধরবেন এবং আমি স্পষ্ট বলছি, এটি সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি এবং ভোটাররা যারা ভোটের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন ভোট প্রদানের জন্য, এই বক্তব্যে তাদের মধ্যে সংশয় তৈরি হবে, ওনারাও নিরাপত্তার ঝুঁকিতে পড়বেন বলে আমরা মনে করি। একই সাথে ওনাদের আরও একজন কর্মী বক্তব্য দিয়েছেন যে দাঁড়িপাল্লার কোনো প্রার্থী যদি ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখার জন্য। এরকম আরও অসংখ্য বক্তব্য এরকম আছে, মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, আপনারা রিপোর্ট করেছেন। আমরা প্রশাসনের জায়গাতে শুরু থেকে বলেছি, নির্বাচন সুষ্ঠু করতে হলে কিছু পদক্ষেপ প্রশাসনকে খুব দ্রুততার সাথে করতে হবে এবং দায়িত্বশীলতা করতে হবে। এক, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করতে হবে। এখানে যে সকল অবৈধ অস্ত্র ইতিপূর্বে এখানে প্রবেশ করেছে এবং ব্যবহৃত হয়েছে, থানা লুটের মাধ্যমে অস্ত্রগুলো বেহাত হয়েছে, চুরি হয়েছে, এগুলোকে উদ্ধারের কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং এখানে তালিকাভুক্ত যে সকল আসামিরা আছেন, যারা সুষ্ঠু নির্বাচন নয়, শুধুমাত্র সুষ্ঠু স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি, এই সমস্ত আসামিদেরকে গ্রেফতার করতে হবে এবং প্রশাসনের লজিস্টিক সাপোর্টকে বৃদ্ধি করা সহ তাদের তৎপরতা বৃদ্ধি করা, এখানকার নিয়োজিত সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ সবার সমন্বিত প্রচেষ্টায় জনগণ যেন নিরাপত্তা, স্বস্তি ফিল করে, সেই পরিবেশকে নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রশাসনের ডিসি, এসপি, টিওনো এবং ওসি সবার সাথে বারবার কথা বলেছি। আমরা ফেনীতেও বলেছি, উপজেলার সমূহে আমরা বলেছিলাম। আমরা কিছু রিপোর্টও আমাদের কাছে খুব শঙ্কা তৈরি করেছে। সম্ভবত আজকে অথবা কালকে একটা রিপোর্ট দেখলাম ফেনীর সময়ে যে এখানকার সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করেছে। আমরা আশা করব যদি সত্যি এটি হয়ে থাকে, এটা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি নির্বাচনের জন্য। আমরা প্রশাসনকে এই ব্যাপারেও তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়ার জন্য, এবং এর আগে যমুনা টিভিরও রিপোর্ট আমরা দেখেছি এখানকার অবৈধ অস্ত্রের ব্যাপারে, সন্ত্রাসীদের ব্যাপারে, যেগুলো আপনারাই প্রকাশ করেছেন, আপনারাই এখানে তুলে ধরেছেন। এর পাশাপাশি আমরা আজকে আমাদের নির্বাচনের সর্বশেষ জনসভা আছে। আমরা এই জনসভার মাধ্যমে আমাদের হয়তো প্রচার কার্যক্রমের সমাপ্তির দিকে যাব সর্বশেষ সময় পর্যন্ত। এই জনসভায় আমরা আমাদের বক্তব্যকে, আমাদের এই জনগণকে, আমাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা উপস্থাপন করব, আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আমরা দাগনভূঞা সোনাগাজীকে যেভাবে গড়ে তুলতে চাই, দীর্ঘ এক যুগ সময় ধরে আমি এখানকার মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে আছি। এখানকার সমস্যায়, সংকটে, ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, করোনাতে
সবগুলো জায়গাতে আমি বিচরণ করেছি, মানুষের সুখ দুঃখের কথাগুলো শুনেছি। এই সমস্ত জায়গা নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলোকে নির্ধারণ করে সমাধানের পরিকল্পনা এবং উন্নয়নের ভাবনাগুলো আমি বিভিন্ন সময় উপস্থাপন করেছি। বিভিন্নভাবে বক্তব্য আমাদের লিফলেটের মাধ্যমে, প্রচারপত্রের মাধ্যমে আপনারা শুনেছেন। আমরা জাতীয়ভাবে আমাদের আমির জামাত আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন যে মৌলিক 5টি ইতিবাচক বক্তব্য দিয়ে এবং 5টি না বোধক। নেতিবাচক বলতে মানে সমাজের জন্য না না, যেগুলো অসঙ্গতি সেগুলোকে আমাদের পক্ষ থেকে জিরোর জায়গা থেকে নিয়ে এসে তিনি ইশতেহার ঘোষণা করেছেন। আমরা সেই বিষয়কে সামনে রেখে আমাদের ইশতেহারগুলো সাজিয়েছি। তিনি ইতিবাচকের জায়গা থেকে আমাদের জাতীয় যেটা বলা হয়েছে যে আমরা সততাকে হ্যাঁ বলব, দ্বিতীয় হচ্ছে আমরা ঐক্যকে হ্যাঁ বলবো, তৃতীয় হচ্ছে আমরা ইনসাফকে হ্যাঁ বলবো, তারপরে চতুর্থ হচ্ছে আমরা দক্ষতাকে হ্যাঁ বলবো, পঞ্চম হচ্ছে আমরা কর্মসংস্থানকে হ্যাঁ বলবো। অর্থাৎ আমরা এগুলোর সাথে আছি। আমরা এগুলোকে আমাদের মূল ইশতেহারের মূল কেন্দ্র হিসেবে নিয়ে এদেশের সমস্ত জনগণ সাধারণকে সাথে নিয়ে আমরা আমাদের আগামী কার্যক্রম, যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমরা সেটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আর যেগুলোকে আমরা ন্যায়ের ব্যাপারে আমরা এবং জনগণের কাছে আহ্বান জানিয়েছি যে সেটা হচ্ছে 1, দুর্নীতিকে আমরা না বলবো, 2, আমরা ফ্যাসিবাদকে না বলবো, 3, আধিপত্যবাদকে আমরা না বলবো, 4, বেকারত্বকে আমরা না বলবো, এবং 5 হচ্ছে চাঁদাবাজিকে আমরা না বলে এই সমস্ত সামাজিক অপরাধ এবং আমাদের দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হিসাবে যেগুলো চিহ্নিত হয়ে আছে, আমরা সেগুলোর ব্যাপারে জনগণের সাথে নিয়ে জনমত গড়ে তুলে আমাদের কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মৌলিক এই দাগন ভই এবং সোনাকে নিয়ে মৌলিক দাবিগুলোর আমরা অনেক আগে বারবার উপস্থাপন করেছি যে এখানে বিশেষ করে আমরা সোনাগাজীগিরি যদি শুরু করি একেবারে প্রবেশদ্বার দিয়ে শুরু, যে লাল ফুল, এখানে যে একটি মৃত্যু ফাঁদ রয়েছে, প্রবেশদ্বার, সোনাগাজীর প্রবেশদ্বার, ফেনী থেকে যে এই জায়গাতে একটি আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ অথবা ওভারপাস তৈরি করে এই যে মৃত্যু ঝুঁকি, দুর্ঘটনা থেকে আমরা আমাদের সাধারণকে, যাত্রীদেরকে সুরক্ষার ব্যবস্থা করব। আমাদের সোনাগাজী উপকূলীয় অঞ্চল হিসাবে এখানে মুসাফির ক্লোজার, কাজিয়ার সুইচ গেট, যেটা বিগত 24-এর বন্যার সবচেয়ে বড় কারণ হিসেবে আমাদের কাছে চিহ্নিত হয়েছে। এছাড়াও বিভিন্ন সময় এখান থেকে পানি এসে আমাদের জায়গাটা প্লাবিত হয়। আমরা এটার পুনর্নির্মাণের ব্যাপারে অতীতে আমরা অনেক কাজ করেছি এবং এটাকে সমাধান করব। আমাদের এখানে আরো যে সকল নদী ভাঙ্গনের জায়গাগুলো আছে, যেখানকার ওই পাড়ের মানুষগুলো আতঙ্কিত অবস্থায় তাদের রাত্রি অতিবাহিত হয়, কখন পানির টানে তাদের ঘর বাড়ি সব তলিয়ে যায়, আমরা এই নদী ভাঙ্গনের জায়গাগুলো স্থায়ী সমাধানের ব্যবস্থা করব। সোনাগাজীতে গ্যাসের কোনো ব্যবস্থা নাই, এটাকে আমরা অগ্রাধিকার দিয়েছি। এখানকার শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা এগুলোকে ভূমিকা রাখবো। বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে আমাদের জাতীয় বলা হয়েছে 5 বছরের নিচে এবং 60 বছরের উপরে বৃদ্ধাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। আমরাও বলেছি আমাদের সদর হাসপাতালকে আধুনিকায়ন করা, শয্যা সংখ্যা বৃদ্ধি করা, স্টাফ, নার্স, ডাক্তার বৃদ্ধি এবং কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা কার্যকর করবো, যেখান থেকে একদম প্রান্তিক মানুষ চিকিৎসা সেবা পাবে। আমরা এখানে আমাদের নারীদের ব্যাপারে বলেছি, নারীরা যেন বাংলাদেশের যে কোনো সেক্টরে তাদের সম্মান মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে ভূমিকা রাখতে পারে, এই সুযোগ আমরা তৈরি করে দেব। আমাদের ইশতেহারে আছে যে আমরা ছাত্রীদেরকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে, বিনা বেতনে পড়ার সুযোগ করে দেব। দাগনভূঞা কেন্দ্রিক যদি আমরা বলি, আমাদের এখানকার একটি বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে এখানকার ফায়ার সার্ভিস এখানে নেই, যেটি একেবারে জনদাবিতে পরিণত হয়েছে। ওখানে দাদনা খালটি আমাদের খুব সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওখানকার ড্রেনেজ সিস্টেমটা আমাদের কার্যকর নেই। আমাদের 2 উপজেলায় ভালো কোনো স্টেডিয়াম নেই, খেলার কোনো মাঠ নেই। এবং আমাদের এখানকার একেবারে জাতীয়ভাবে যে বলেছি, আমাদের সুরাগেতে ইপিজেড আছে, সোলার পয়েন্ট আছে, এগুলোকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় এবং এগুলো সমৃদ্ধ করে এখানকার যুবকদেরকে, আমাদের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, সেটাকে নিশ্চয়তার বিধান করব। আমাদের সোনাগাজীর চারণভূমিগুলো, কৃষিভূমিগুলো দখল হয়ে গেছে, সেগুলো মুক্ত করব। এবং সোনাগাজীর যে আমাদের মৌরি প্রজেক্টের ওখানে যে খালি বিস্তৃত জায়গা রয়েছে, সেটাকে আমরা ইকো পার্ক স্থাপনের মাধ্যমে বিনোদনের কেন্দ্রে পরিণত চেষ্টা করব। একই সাথে আমাদের এখানে ভাষা শহীদ আব্দুল সালাম জাদুঘর যেটা আছে, এটা একেবারেই খুব সিম্পলি অবস্থায় আছে। আমাদের আরো একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার যেটা আমাদের নবাবপুরে আছে,
ওনাদের এই জাদুঘরগুলোকে সমৃদ্ধ করা, পাঠাগারকে সমৃদ্ধ করা, এর মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করার ব্যবস্থা করব। এবং আমরা পাঠাগার স্থাপনের মাধ্যমে পড়াশোনার ব্যাপারে জ্ঞান অর্জনে আমরা সবাইকে আগ্রহী করার চেষ্টা করব। এই কাজগুলো একেবারে মৌলিকভাবে আমাদের আছে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সামাজিক অপরাধে বলেছি শুরুতে, আমরা এগুলো থেকে মুক্ত করব ইনশাল্লাহ, এটা আমাদের মূল দাবি। আর এর সাথে সাথে আমরা চাই আমাদের জনপদটা সমৃদ্ধ হোক, আমাদের এখানকার যেন কোনো রাজনৈতিক বিভাজন তৈরি না হয়, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। আমরা বলেছি যে ইনশাল্লাহ আমরা আমাদের মাধ্যমে কেউ কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না, যেটা এখনো পর্যন্ত কোনো জায়গায় চলছে। এখানকার সকল ধর্মের মানুষ যেন তারা নিরাপত্তার সাথে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটি নিশ্চয়তা বিধান করব ইনশাআল্লাহ। আমাদের ছাত্রদের জন্য, তরুণদের জন্য বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে কর্মসংস্থানের সমৃদ্ধ একটি বৈষম্যহীন একটি মর্যাদার বাংলাদেশ আমরা তাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। আমরা আইটি সেক্টরগুলোকে ডেভেলপ করে আমাদের ইয়াং যারা তরুণ আছে, এনার্জেটিক যারা আছে, যারা ইনোভেটিভ চিন্তা করে, তাদের মেধাগুলোকে, বুদ্ধিবৃত্তিগুলোকে কাজে লাগার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ।